Hello friends, welcome back to my channel. All previous year questions analysis ক্লাসের 3 নম্বর সেট নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আপকামিং সমস্ত এক্সামসের জন্য, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস তো হয়ে গিয়েছে, সামনে জিডি আছে, ফুড এসআই আছে, মিসলেনিয়াস আছে। এই প্রশ্নগুলো সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর আমি বিভিন্ন পরীক্ষায় যেসব প্রশ্ন এসে গিয়েছে সেই সব প্রশ্নগুলো নিয়ে আসবো এবং সেই প্যাটার্ন ফলো করে বিভিন্ন কোয়েশ্চেন্স নিয়ে আসবো এবং রিলেটেড বিভিন্ন প্রশ্ন নিয়েও আলোচনা করব। আজকে ডাব্লিউবিসিএস 2023 এ যেসব প্রশ্ন এসেছে তার থেকে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। কেমন ধরনের লেভেলে তোমাদের কোয়েশ্চেন্স করা হচ্ছে সেগুলো তোমাদেরকে খেয়াল রেখে প্রিপারেশনটা এগোতে হবে। শুধুমাত্র বই পড়লে বা ভিডিও, যে কোনো ইউটিউব হোক, যে কোনো অনলাইন মাধ্যমে যদি তোমরা শুধুমাত্র র্যান্ডম পড়াশোনা করো তাহলে হবে না, কিন্তু তোমাদের কোয়েশ্চেন্সের প্যাটার্নটা ফলো করে তবেই এগোতে হবে। স্মার্টলি পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাও। আজ শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? পার্থেনন, দিগদর্শন, বেঙ্গল গেজেট, বা হিকির গেজেট, বা হিকিস, না সমাচার দর্পণ? ভারতের প্রথম সংবাদপত্রের নাম হলো বেঙ্গল গেজেট। এবার এর রিলেটেড যেসব প্রশ্নগুলো তোমাদের মনে রাখতে হবে, বেঙ্গল গেজেট, যেটা জেমস অগাস্টাস হিকি সম্পাদনা করেছিলেন 1780 সালে, তিনি প্রতিষ্ঠা করেন এই বেঙ্গল গেজেট সংবাদপত্রটি। দিগদর্শন, মার্সম্যান 1818 সালে, সংবাদ কৌমুদী রামমোহন রায়। এই সালগুলো মনে রাখবে এবং কে চালু করে সেগুলোও মনে রাখবে। সোমপ্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইন্ডিয়ান মিরর দেবেন্দ্রনাথ ঠাকুর, অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ, দ্য বেঙ্গলি এস.এন. ব্যানার্জি, কেশরী বালগঙ্গাধর তিলক, হিন্দু পেট্রিয়ট গিরিশচন্দ্র ঘোষ, প্রবুদ্ধ ভারত স্বামী বিবেকানন্দ, ইন্ডিয়ান ওপিনিয়ন গান্ধীজি। নামগুলো খুব ভালো করে তোমরা খেয়াল করো। সন্ধ্যা ব্রহ্মবান্ধব উপাধ্যায় 1904 সালে। এই সংবাদপত্র থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন আসে এই নামগুলো থেকে বা সাল থেকে। সঞ্জীবনী কৃষ্ণকুমার মিত্র, বন্দে মাতারাম অরবিন্দ ঘোষ, যুগান্তর বারীন্দ্র কুমার ঘোষ, কমরেড মৌলানা মোহাম্মদ আলী, আল হিলাল আবুল কালাম আজাদ। নিউ ইন্ডিয়া অ্যানিবেশন করেছিল এবং পরবর্তীকালে তার দায়িত্ব নিয়েছিলেন বিপিন চন্দ্র পাল। দুটো নামই মনে রাখবে। কমনওয়েলথ অ্যানিবেশন, ইন্ডিপেন্ডেন্ট মতিলাল নেহেরু, নবজীবন গান্ধীজি। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সম্পাদক সমাচার দর্পণ। এই ইম্পর্টেন্ট পয়েন্টটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। সমাচার দর্পণ 1818 সালে প্রতিষ্ঠা হয়েছিল। বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হলো সংবাদ প্রভাকর। ভারতের প্রথম অনলাইন সংবাদপত্র হলো দ্য হিন্দু। এইসব বিভিন্ন যেসব সংবাদপত্রগুলো প্রতিষ্ঠা হয়েছিল সেটা কোন প্রেক্ষাপটে বা কোন সময় প্রতিষ্ঠা হয়েছিল সেগুলোর উপরেও আমি ভিডিও নিয়ে আসবো। সেটার জন্য ওয়েট করতে হবে, কারণ স্টেপ ওয়াইজ আমি এগোবো। পরের প্রশ্ন হলো, কে প্রতিষ্ঠা করেন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ? নবাব সলিমুল্লাহ, লিয়াকত আলী, খান আব্দুল গফর খান, না স্যার সৈয়দ আহমেদ খান? আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। এবার দেখো, আলিগড় আন্দোলনের জনক কে? স্যার সৈয়দ আহমেদ খান। আলিগড় আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? এই যে বিভিন্ন পটভূমি বা এর লক্ষ্য, যাই হোক না কেন, বা এর ফলাফল, এই প্রত্যেকটা যেসব কোয়েশ্চেন এসছে ইতিহাসে সেগুলো ভালো করে তোমরা ডিটেলসে পড়ার চেষ্টা করবে এবং বই ধরে একটা লাইনও বাদ দেবে না, কারণ খুঁটিয়ে যদি না পড়ো, একটা লাইনে যদি মিস করে যাও তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্নই তোমরা মিস করে যাবে। তোমরা যদি প্যাটার্নটাকে ফলো করো, ডাব্লিউবিসিএস এর প্যাটার্নটা বিশেষ করে ফলো করবে। এইটা যদি তোমরা ফলো করে প্রিপারেশন করো না, সমস্ত এক্সামসেই তোমাদের ভালো রেজাল্ট তোমরা পাবে। শুধুমাত্র কোনো নির্দিষ্ট পরীক্ষার জন্য তোমরা না পড়ে একটা ওভারঅল একটা কম্বাইন্ড একটা পড়াশোনার চেষ্টা করো, তাহলে অনেকটাই হেল্প হবে। আলাদা করে চিন্তা করতে হবে না। এর সাথে সাথে ম্যাথগুলো ডেলি প্র্যাকটিস করো এবং ইংলিশেও গ্রামারগুলো ডেলি প্র্যাকটিস করো এবং রাইটিং এখন থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করো, কারণ প্রিলিমসের রেজাল্ট বেরোনোর কিছুদিনের মধ্যেই মেন্সটা হয়। এবার যদি তোমরা প্রিলিমস পাস করো কিন্তু মেন্সের প্রিপারেশন না নিয়ে থাকো তাহলে কিন্তু একটা বছর আবার ল্যাপস হবে। পরে যে পয়েন্টটি আছে, স্যার সৈয়দ আহমেদ খান এই কাজের জন্য 1875 সালে আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। তাহলে আলিগড়ে এটা অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন 1875 সালে। এই সালটাও ভালো করে দেখে রাখবে। প্রথমত স্যার সৈয়দ আহমেদ খান, তারপর 1875 সাল। পরে এটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে। আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? থিওডর বেক।
প্রথম অধ্যক্ষ। 1893 সালে আলিগড় আন্দোলনের উদ্দেশ্য হিসাবে মুহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তাহলে এই সালটাও মনে রাখবে, 1893 সালে, এটা হলো 1875 সালে। এবারে দেখো পরের প্রশ্ন, বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেন? তিতুমির, কানওয়ার সিং, দিগম্বর বিশ্বাস না হাজী শরিয়ত উল্লাহ? বিভিন্ন আন্দোলন এবং তার যে কারা শুরু করেছিল সেই নামগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। এখন দেখো ফরাজি আন্দোলন দিয়েছে, এটা কি হয়ে যাবে? হাজী শরিয়ত উল্লাহ। এখন আমাদের ফরাজি আন্দোলন সম্বন্ধিত কিছু প্রশ্ন তোমরা দেখে রাখো। ফরাজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? হাজী শরিয়ত উল্লাহ। আর এর মূল কেন্দ্র কোথায় ছিল? ফরিদপুর জেলার বাহাদুরপুর। প্রত্যেকটা যে পয়েন্ট সব কটা ডিটেলসে পড়ো। বাংলায় ওয়াহাবি আন্দোলনের আদর্শে মুসলিম সমাজে 1818 সালে ফরাজি আন্দোলনের সূত্রপাত হয়েছিল। 1818 সালে ফরাজি আন্দোলন হয় 1818 থেকে 1906 সালে। এই যে মেয়াদটা, এই মেয়াদটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবার 1906টা যদি না মনে রাখো, তখন 1905ও যদি অপশানে থেকে যায়, তখন এটা তোমাদের ডাউট হবে, প্লাস তোমরা অ্যান্সারটা ঠিকঠাক করতে পারবে না। অনেকে করতে পারবে, কিন্তু সেটা ভাগের উপর ডিপেন্ড করছে। ফরাজি আন্দোলনের কারণ কি? ফরাজি আন্দোলনের কারণ হলো দরিদ্র কৃষকদের ওপর হিন্দু জমিদার ও নীলকর সাহেবদের অত্যাচার। 1820 সালে ইসলাম ধর্ম সংস্কারের উদ্দেশ্যে ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। সেটা হলো 1820 সালে। ফরাজি শব্দের অর্থ কি? ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। হাজী শরিয়ত উল্লাহর মৃত্যুর পর এর নেতৃত্ব কে দিয়েছিলেন? দুদু মিয়া। আর তারপর নেতৃত্ব দেন নোয়া মিয়া। ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? মুন্নার, কুর্নুল, চিকমাগালুর না মহীশূর? এই কৃষিজ যে বিভিন্ন প্রশ্নগুলো আসবে কৃষির উপর থেকে, সেগুলো সবকটাই করবে। চিকমাগালুর হলো ভারতের কফি গবেষণাগার। এবার দেখো বিভিন্ন গবেষণাগারের নামগুলো। আখ গবেষণা কেন্দ্র হচ্ছে লখনৌ ও কোয়েম্বাটুর। কফি গবেষণা কেন্দ্র কাসারাগার ও চিকমাগালুর। কলা গবেষণা কেন্দ্র তিরুচি। ধান কটক। পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুর। মিলেট যোধপুর ও হায়দ্রাবাদ। মৌমাছি পুনে। তামাক রাজামুন্দ্রি। আলু সিমলা। কার্পাস নাগপুর। এবং আন্তর্জাতিক বাগিচা গবেষণা কেন্দ্র হলো বেঙ্গালুরুতে। ষোড়শ মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজন পদের নেতৃত্বে ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে? এই কোয়েশ্চেন্সটা এমন ভাবে এসেছে ঘুরিয়ে, তোমরা যদি ষোড়শ মহাজন পদটা ডিটেলসে না পড়ো এই অ্যান্সারটা করতে পারবে না। কারণ এই নামগুলো তোমাদের মোটামুটি চেনা নাম, কিন্তু অ্যাকচুয়াল যে কোনটা হবে সেটা তোমরা বুঝতে পারবে না যদি না তোমরা খুঁটিয়ে বইটা পড়ো। বইটা তোমরা পড়তে পারো, যাদের বই আছে তারা অবশ্যই পড়বে, এবং যাদের নেই তারা এই ডিটেলস ক্লাসগুলো দেখো, তোমাদের অবশ্যই তোমরা হেল্প পাবে। আমি পুরো বই দেখে ডিটেলসে তোমাদের কাছে প্রশ্নগুলো নিয়ে আসছি। এটার অ্যান্সার হয়ে যাবে মগধ। মহাবীর ও বুদ্ধদেবের ধর্মপ্রচারকালে উত্তর ভারত 16টি ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত হয়ে যায়। এগুলি ষোড়শ মহাজনপদ নামে পরিচিত। আর কি কি আছে নাম? অঙ্গ, মগধ, কাশী, কোশল, ব্রিজি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অসমক, অবন্তী, গান্ধার, কম্বোজ। এই হলো 16টা রাষ্ট্র। ব্রিজি ও মল্ল ছিল এর মধ্যে থেকে প্রজাতন্ত্র শাসিত। এই দুটো নাম ভালো করে মনে রাখবে, এগুলো প্রজাতন্ত্র শাসিত। এই প্রশ্নটাও আসতে পারে। আর বাকিগুলো ছিল রাজতন্ত্র শাসিত। নিজ নিজ শক্তি বিস্তারের উদ্দেশ্যে এই রাষ্ট্রগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। শেষ পর্যন্ত মগধ ভারতের বিস্তীর্ণ স্থানে এক অখণ্ড সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই যে পয়েন্ট, এই যে লাইনটা, এই মূল লাইনটা তোমরা যদি ভালো করে পড়ে রাখতে, তাহলে অনেকে এই অ্যান্সারটা করে আসতে পারতে। অনেকেরই ভুল হয়েছে। তোমরা এটাকে ডাউট না রেখে এগুলো ভালো করে প্রিপারেশন করো, এবং পরের বারে যদি প্রশ্নটা আসে তাহলে তোমরা অবশ্যই ঠিক অ্যান্সারটা করে আসবে। বুদ্ধদেবের সমসাময়িক হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসারের সময়ে মগধের শক্তি ও মর্যাদা বৃদ্ধি পায়। বুদ্ধদেবের সমসাময়িক হর্যঙ্ক বংশের রাজা। এখান থেকে আরেকটা প্রশ্ন কিন্তু তোমার পেয়ে গেলে, এই হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসার কার সমসাময়িক ছিলেন? তিনি ছিলেন বুদ্ধদেবের সমসাময়িক, আর তার সময় মগধের শক্তি ও মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। নেক্সট প্রশ্ন কি আছে? ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয় কবে? 1820 সালে, 1812, 1840 না 1818 সালে? ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয়েছিল 1818 সালে। ভারতের প্রথম কার্পাস শিল্প 1818 সালে ঘুষুরিতে, কলকাতায়। এই শিল্পকে বলা হয় শিকড় আলগা শিল্প। এটাও পরীক্ষাতে আসতে পারে। ভারতের প্রথম পাট শিল্প 1855 সালে প্রতিষ্ঠা হয় রিসরাতে। ভারতের প্রথম চিনি শিল্প 1900 সালে বিহারে। প্রথম সিমেন্ট শিল্প 1904 সালে চেন্নাইয়ে।
যা ভারতের ডেট্রয়েট নামে পরিচিত। এই চেন্নাই হলো ভারতের ডেট্রয়েট। ভারতের প্রথম লৌহ ইস্পাত শিল্প 1907 সালে প্রতিষ্ঠা হয় জামশেদপুরে। সব শিল্পের মেরুদণ্ড বলা হয় এই লৌহ ইস্পাত শিল্পকে। ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প ট্রম্বে, এটা আধুনিক শিল্প দানব নামে পরিচিত। ভারতের প্রথম কাগজ শিল্প 1812 সালে শ্রীরামপুরে প্রতিষ্ঠা হয়। এবং একটা প্রশ্ন তোমাদের এক্সামসে এটা এসে গিয়েছে শ্রীরামপুরে, কিন্তু যেটা রয়েছে আধুনিক আধুনিক কাগজ শিল্প ভারতের কোথায় রয়েছে? এটা আমি আগের ভিডিওতে এটা আমি ক্লিয়ার করতে পারিনি, সেটা আমার একটু ভুল হয়েছে। সেখানে হয়ে যাবে হাওড়ার বালিতে, সেটা হাওড়ার বালিতে। হাওড়ার বালিতে এর হচ্ছে আধুনিক কাগজ শিল্প। ভারতের প্রথম ডাক পরিষেবা 1837 সালে। ভারতের প্রথম ডাক টিকিট চালু হয় 1852 সালে। ভারতের প্রথম ডাক বিভাগ স্থাপিত 1854 সালে। তোমরা যদি WBCS কোয়েশ্চেনটা ভালো করে দেখো তাহলে দেখবে এই ডাক টিকিট বা ডাক বিভাগ, বিভিন্ন পোস্ট অফিস সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কারেন্টের উপরেও অনেকগুলো এসেছে, দুটো তিনটে এসেছে। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবে, এইটার উপর একটু জোর দেওয়া হয়েছে। ডাক পরিষেবা প্রথম মানি অর্ডার ব্যবস্থা চালু হয় 1880 সালে। শিল্পের শিল্প বলা হয় কোন শিল্পকে? মোটর গাড়ি শিল্পকে। দেখো জিওগ্রাফির উপরে এই শিল্প, কৃষি এই দুটোর উপর থেকে কিন্তু প্রশ্ন এসে গিয়েছে। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ 1924 সালে যে জন্য সংগঠিত হয়েছিল সেই কারণটি কি ছিল? নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য, ভৌম অধিকারীদের জন্য শোষণের বিরুদ্ধে লড়াই করার, সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা সরানোর জন্য, না ত্রিবাঙ্কুর রাজ্যের প্রশাসনের গণতান্ত্রিকরণের জন্য? এই ভাইকম সত্যাগ্রহটা তোমরা ডিটেলসে পড়ে নেবে, এখনই আমি দিয়ে দিচ্ছি। 1924 সালে এটা হয়েছিল নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য এই ভাইকম সত্যাগ্রহ হয়েছিল। এই যে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সত্যাগ্রহ আন্দোলন, এইগুলো ডিটেলসে তোমরা পড়বে। কোন প্রেক্ষাপটে হয়েছিল, এর মানে উদ্দেশ্য কি ছিল, বা এর রেজাল্ট কি হয়েছিল, এগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে। এর সালটা কি হয়েছিল, বা কে শুরু করেন, বা কাদের মধ্যে কোন আন্দোলন হয়, সমস্ত কিছু তোমরা ডিটেলসে পড়বে। আর উপরে উপরে পড়ার দিন নেই, কারণ এখনকার দিনে প্রশ্নের লেভেল প্রচন্ড হার্ড হয়ে গিয়েছে। তোমরা ডিটেলসে পড়ো, তবেই তোমরা পরীক্ষায় পাশ করার একটা চান্স আছে। ভাইকম সত্যাগ্রহ একটি হিন্দুদের একটি মন্দির, দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুরে এটি অবস্থিত। অনেকে এই ত্রিবাঙ্কুর নামটা জানো, সেই হিসেবে ত্রিবাঙ্কুর অ্যান্সারটা করে দিয়ে এসেছো, বাট অ্যান্সার এটা হবে না। এই মন্দিরের সামনে দিয়ে নিম্নবর্ণে মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। শ্রী নারায়ণ গুরু বন্য হিন্দুদের এই বর্ণ বিদ্বেষী প্রথার বিরুদ্ধে ও মন্দিরের সামনের রাস্তা দিয়ে নিম্নবর্ণে মানুষের হাঁটার দাবিতে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। ভাইকম সত্যাগ্রহ। এবার নেক্সট প্রশ্নে চলে যায়। নিম্নলিখিতদের মধ্যে কে পরপর 6 বার বা 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? জাতীয় কংগ্রেসের উপর থেকে 3টে 4টে প্রশ্ন এসেছে, তাহলে কতটা ইম্পর্টেন্ট তোমরা ভেবে নাও। জাতীয় কংগ্রেস রিলেটেড যত প্রশ্ন আছে তোমরা জাস্ট অনলাইন তোমরা পড়লে তা হবে না, তোমাদের বই থেকে তোমাদের ডিটেলসে 2-3টে বই যদি থাকে তোমাদের কাছে, হিস্ট্রি বা যদি একটা বই থাকে সেটা তোমরা ভালোভাবে তোমরা পড়ো। বইগুলো ভালো ওভারঅল বারবার করে রিপিট করো। এর ভিতরে তোমরা বারবার যদি করো তাহলে প্রশ্নগুলো তোমাদের চোখে পড়বে, আর এগুলো তোমরা নোট ডাউন করে রাখো। এটা হবে জওহরলাল নেহেরু, দাদাভাই নৌরোজি, আবুল কালাম আজাদ, গোপাল কৃষ্ণ গোখলে। জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন পরপর 6 বছর আবুল কালাম আজাদ। 1924 সালে মৌলানা আজাদ ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তাহলে 1924 সালে হন। তিনি ছিলেন কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি। এই প্রশ্নটাও এসে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভারত ছাড়ো আন্দোলনের 1940 থেকে 45 বছরের মধ্যে 5 বছর তিনি কংগ্রেস সভাপতির দায়িত্ব পালন করেন, এবং পরে তিনি দ্বিতীয় মেয়াদেও পুনরায় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ 1 বছর পরের যে বছর দ্বিতীয় মেয়াদ, তখন 1 বছর তিনি সভাপতি ছিলেন। টোটাল 6 বছর। বাংলা ও ওড়িশায় গদর দলের নেতা কে ছিলেন? যতীন্দ্রনাথ মুখার্জি, যতীন্দ্রনাথ দাস, বারীন্দ্র ঘোষ, না এম.এন রায়? বাংলা ও ওড়িশায় গদর দলের নেতা ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি। এই প্রশ্নটা অত্যন্ত ঘুরিয়ে দিয়েছে, এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা সব জায়গায় পাবেও না। তোমরা যারা ডিটেলস পড়েছো তারাই একমাত্র অ্যান্সারটা করে আসতে পেরেছো। 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর দলের প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। গদর দলের প্রথম সভাপতি ছিলেন সোহন সিং ভাকনা। দেখো এই যে প্রতিষ্ঠাতা, এই সম্বন্ধে একটা মত পার্থক্য রয়েছে। অনেকেই মানে অনেকের মতে লালা হরদয়াল, অনেকের মতে আবার সোহন সিং ভাকনা এই দলের প্রতিষ্ঠা করেন। এটা নিয়ে মতবিরোধ আছে, তাই প্রশ্নটা তোমরা একটু বুঝে শুনে অ্যান্সারটা করবে।
গদর দলের প্রথম সভাপতি ছিলেন সোং সিং ভাকনা, গদর দলের সহ-সভাপতি ছিলেন মোহাম্মদ বরকতুল্লাহ, সম্পাদক ছিলেন লালা হরদয়াল। তাহলে তিনটে নাম তোমরা পড়ে রাখলে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, এইটা মনে রাখতে হবে, কারণ এই 1913 এই গদর দল প্রতিষ্ঠার পরেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তাই এই রিলেটেড এই সালটা তোমরা মনে রাখবে। এই যুদ্ধ শুরু হলে গদর দল ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় ভারতে বা উত্তর ভারতে বিদ্রোহ ঘটাতে সচেষ্ট হয়। এর মূল নায়ক ছিলেন কে? রাসবিহারী বসু ও যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন। এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে বাংলার দায়িত্ব দেওয়া হয়েছিল। সো তাই এখানে যে প্রশ্নটা এসেছে, এখানে এটাই জিজ্ঞেস করা হয়েছিল বাংলার দায়িত্ব কার উপর ছিল? উত্তর ভারতের। এদের সঙ্গে ছিলেন বিষ্ণু গণেশ পিংলে, শচীন্দ্রনাথ সান্যাল, নলিনী মুখোপাধ্যায়, হরনাম সিং। এবার দেখো বারাণসীর দায়িত্ব যদি এখানে বলা হতো তখন হয়ে যেত শচীন্দ্রনাথ সান্যাল। জব্বলপুরের দায়িত্বে ছিলেন নলিনী মুখোপাধ্যায়। এই প্রত্যেকটা নাম তোমরা খেয়াল রাখবে। 1915 সালে দেশজোড়া এই অভ্যুত্থানের সূচনা হয়। তাহলে 1913-তে শুরু হয়েছে, তারপর প্রথম বিশ্বযুদ্ধ চলেছে, তারপর দেশজোড়া এই অভ্যুত্থানের সূচনা হয়েছিল 1915 সালে। আর এই বিপ্লবের মূল কর্মকেন্দ্র ছিল কোথায়? লাহোরে। এই লাহোর নামটা মনে রাখবে। এই যে গদর বিপ্লবের মূল কর্মকেন্দ্র। পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা প্রাকলগ্নে নিম্নলিখিত কোন ঘটনাটি বৃহত্তম জাতপাত সংক্রান্ত বিভেদের সৃষ্টি করেছিল? আবারও জাতীয় কংগ্রেস রিলেটেড প্রশ্ন এসেছে। ইলবার্ট বিল বিতর্ক, সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স হ্রাস, 1818 সালের অস্ত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এই যে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের দিয়েছে, ইলবার্ট বিল, সিভিল সার্ভিস, 1818, অস্ত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, প্রত্যেকটার উদ্দেশ্য, লক্ষ্য, এগুলো তোমরা ভালো করে তোমরা করে রাখবে। কে করেছিল, কে বন্ধ করেছিল, সমস্তটা ডিটেলসে তোমরা পড়ো, ডিটেলসে। এটার অ্যান্সার হয়ে যাবে ইলবার্ট বিল বিতর্ক। এবার এই রিলেটেড কি প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে? লর্ড রিপনের শাসনকালে তো ইলবার্ট বিলটা রচিত হয়েছিল, এবং এই সালটা কত? 1880 থেকে 1884-র মধ্যে। বর্ণ বৈষম্য দূর করার জন্য রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন, যাতে ইউরোপীয় ভারতীয় বিচারকদের সমমর্যাদা ও সমক্ষমতার অধিকারী করা হয়, কারণ পূর্বে ভারতীয় জেলা ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ কোনো ইংরেজদের বিচার করতে পারতেন না। এই যে এই এর কারণে এই যে জাতিগত যে বিদ্বেষটা, হ্যাঁ, সেইটার জন্য এই ইলবার্ট বিল রচিত হয়েছিল। এই বিল ইউরোপীয়দের মর্যাদায় প্রবল আঘাত হেনেছিল ও বিলের প্রতিবাদে তাদের মধ্যে প্রবল বিক্ষোভও দেখা দেয়। ফলত ইংরেজ ও ভারতীয়দের মধ্যে জাতিগত বিদ্বেষ ও জাতি বৈরিতা বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। এর প্রেক্ষাপটেই জাতীয় কংগ্রেসের অধিবেশন শুরু হয়েছিল। সেটা কত সালে? 1885 সালে। এটা তোমরা প্রত্যেকেই জানো 1885 সালটা। এবার যে প্রেক্ষাপটে যে জিজ্ঞেস করে তখন হয়ে যাবে ইলবার্ট বিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের মনে হয় যে এইরকম ভাবে পড়লে তোমাদের সুবিধা হবে, অনেকেই বই পড়ার সময় পাও না বা অনেকেই অনেক রকম কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওগুলো আমি বানাচ্ছি, যাতে তোমরা বিভিন্ন কাজের সাথে সাথে এই প্রশ্নগুলো তোমরা একসাথে দেখে নিতে পারো, এবং পরবর্তীকালে পিডিএফটাও নিয়ে তোমরা যাতে পড়াশোনা করে তোমরা একটা ভালো জায়গায় যেতে পারো, তার উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো বানানো। তোমরা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেকটা কষ্ট করে এই ভিডিওগুলো আমি বানাই। তোমরা যদি না দেখো তাহলে আমার সমস্ত যে পরিশ্রমটা বিফলে যাবে। তাহলে আজ এই ভিডিওটা এখানে শেষ করছি। যারা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।